না, আমি জানতাম না আসলে মাঝরাতে এ বাড়িতে বারান্দায় দাঁড়ানো নিষেধ। আমি জানতাম না এরকম কোনো নিয়ম আর কি এ বাড়িতে রয়েছে। যাকে বলেছি সে বুঝেছে। এর মধ্যে বোঝার কি আছে? হয়তো ভাইয়াও সেই সময় ওখানে ছিল, তাই তুমি কথাটা বললে, তাই তো? দেখো, ভাইয়ারও যেরকম এই বাড়ির সব জায়গায় যাওয়ার অধিকার আছে, সেরকম গুড্ডিরও আছে। ইনফ্যাক্ট আমাদের সবার আছে, তোমারও আছে। তাই কে কখন কোথায় যাবে, কার সঙ্গে কার কোথায় দেখা হবে, সেটা তো আগে থেকে বলা সম্ভব নয় শিরিন। গুড্ডি, হ্যাঁ মাম্মা বলো। কাল রাতে তুমি ঘুমোওনি? কেন ঘুমাবে না? ঘুমিয়েছে তো। মাঝখানে একটু গরম লাগছিল বলে বাইরে হাওয়া খেতে বেরিয়েছিল বারান্দায়, আমিও এসেছিলাম। তুমি জানতে যুধাজিৎ তোমার বউ কখন তোমার ঘর থেকে বেরিয়ে চলে এসেছে? আমার বউয়ের প্রতিটি পদক্ষেপ আমায় জানতে হবে নাকি? ও বাবা, এটা আমার জানা ছিল না। আই ডোন্ট থিঙ্ক সো। আমি তো আমার বউকে বিশ্বাস করি 100%। আপনার সেই বিশ্বাসের দামও রেখেছে বুঝি? 200% দাম রেখেছে। রাখবে না কেন? কিসে বিশ্বাস নষ্ট হবে সেটা তো আমি ঠিক করব, কারণ বিশ্বাসটা তো আমার কাছে জমা। আর আমি না ওই বিশ্বাস বিশ্বাস করে হাহাকার করি না। বিশ্বাসটা যেখানে থাকার সেখানেই আছে, ওটা আমার দেখা হয়ে গেছে। খাওয়ার সময় তো কথা কেন বলছো তুমি? হজম হবে না খাবার, মন দিয়ে খাও। বলছি বৌমনি, তুমি কি ওর জন্য অন্য কোনো খাবার করেছো? দেখো, এটা তো প্রমাণিত হয়েছে আগে যে গুড্ডি কি করতে পারে আর কি করতে পারে না। বরং অন্যরা গুড্ডিকে ফাঁসানোর জন্য কি কি করতে পারে সেটাই দেখার। যাক, এসব কথা এখন আর এখানে বলে কোনো লাভ নেই। তোমার যদি এই খাবারটা খেতে হয় তাহলে খাও শিরিন, না হলে আমি অন্য খাবার নিয়ে আসছি। না না, ঠিক আছে, এত কষ্ট করে যখন করেছে। না না, আমাকে কনসিডার করার কোনো দরকার নেই শিরিন দিদি। আমি সবার জন্যই বানিয়েছি, তাই তোমার জন্য বানালাম। আরে ছাড়ো না, উনি যদি খেতে না চান তাহলে কি করার আছে? তা আমরা সবাই বসেছি, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও বসো, খেয়ে নাও। এই তো আমার পাশে এই সিটটা তোমার জন্য খালি আছে, বসো। না, আমি দেখছিলাম যদি কারো কিছু লাগে। না না, সবার খাওয়া দেখার কিছু নেই, তুমি তুমি বসে যাও। আমাদের তো আগেই জল খাবার খাইয়ে দিয়েছে গুড্ডি, আমাদের খাওয়াও হয়ে গেছে। গুড্ডি, তুমি এবার খেয়ে নাও, বসে পড়ো, খেয়ে নাও। অনুজা, এতটা ব্যস্ত হচ্ছ কেন? আমি নিজে নিয়ে খাচ্ছি। আর না না, আমি জানি তো তুমি নিজে নিয়ে খেতে পারবে, কিন্তু এখন তো তুমি শুধু একা খেলেই হবে না। এখন তোমার যতটা পুষ্টি দরকার আমাদের বাচ্চারও ঠিক অতটাই পুষ্টি দরকার। তাই আমি যেটা বলছি সেটা শোনো। বাহ বাহ বাহ, খুব ভালো লাগছে পিকলু, তোর এই কেয়ারিং যে নেচার, খুব খুব ভালো, খুব ভালো। দেখ দাদা ভাই, এতদিন পর্যন্ত জীবনটা একরকম ছিল, কিন্তু এখন অনেক কিছুই পাল্টে গেছে। তাছাড়া একটা সন্তান আসছে পৃথিবীতে, আর শিরিন ঠিকমতো খাবার খাবে কি খাবে না সেটা তো আমার লক্ষ্য রাখতে হবে, কারণ ও যতটুকু পুষ্টি পাবে তুই খুব ভালো করে জানিস বাচ্চাটাও ঠিক অতটাই পুষ্টি পাবে। তাই আমি চেষ্টা করবো যতটা পারবো নিজের হাতে করে শিরিনকে খাবারটা খাইয়ে দিতে, যাতে ওর কোনো ক্ষতি না হয়। যতটুকু পুষ্টি ওর শরীরের প্রয়োজন ততটুকু পুষ্টি যেন ও পায়, তাই আর কি। খুব ভালো, এমন যত্নই তো চাই একজন প্রসূতি মায়ের। শিরিন,
তুমি খুব ভাগ্যবতী, তুমি সেটা বুঝতে পারো? হাড়ে হাড়ে বুঝতে পারি মাম্মাম। অনুজ যেটা কেন করছে সেটা আমি খুব ভালো করে জানি। গুড্ডিকে দেখানোর জন্য, গুড্ডিকে জ্বালানোর জন্য। আর আমিও চাই যে গুড্ডি জ্বলুক, তাই আমি এটাতে মদত দিচ্ছি। গুড্ডি, বাস, তুমি তো কিছুই নিলে না, একটু কিছু নাও। হ্যাঁ, তুমি তো রোজ যা খাও তাই খাও, এইটুকু খাচ্ছ কেন গুড্ডি? তুমি তো অল্প খাও নাকি? হোস্টেলে তো এটুকুই খেতাম, তাই এখন অভ্যেস হয়ে গেছে। তুমি তো আর এখন হোস্টেলে নেই মা, ভালো করে খাও তো। প্যাকাটির মতো চেহারা হচ্ছে তো দিন দিন। দাও দাও মিটি, ওর পাতে তুলে দাও তো আর একটু। অনেকদিন আমি এটা করেছি বাবা, এখন কিন্তু আর আমার দায়িত্ব নেই। হ্যাঁ, এখন জিত আছে তো। এই যে জিত বসে থাকলে চলবে না, বউকে ভালো করে খাওয়াও। এরকম প্যাকাটির মতো চেহারা হলে চলবে নাকি? ভালো করে খাওয়াও, মোটা করো বউকে একদম। এমনি খাবে, আমি বললেই খাবে, শো অফ করার দরকার পড়বে না। গুড্ডি, সবাই এক্সপেক্ট করছে তুমি আরেকটু খাবে। একদিনে তো পারবো না বাবা, তবে আমি চেষ্টা করবো। আজকে একটু খাবো, কালকে তার থেকে আর একটু বেশি খাবো, হয়ে যাবে। তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি একদম সুস্থ আছি। আর এই মুহূর্তে আমার জীবনে এরকম কোনো ক্রাইসিস নেই যে যার জন্য আমাকে বেশি খাওয়া দাওয়া করতে হবে। দেখো গুড্ডি, আজ ক্রাইসিস নেই, কিন্তু কাল তো ক্রাইসিস আসতেই পারে। তুমি তো এরপর আবার ট্রেনিং এ যাবে, ট্রেনিং এ গেলে তো তুমি আটকে পড়বে। আর নাহলে আমি বলতাম যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চা নিয়ে নিলে। না না, ও এখন এসবে বাধা করতে পারে না। ও ট্রেনিং আছে, জয়েন করা আছে, অন্তত 1-1.5 বছর সময় তো দিতেই হবে। হ্যাঁ, তবে ট্রেনিং করার পর আর বেশি দেরি করো না। না না, বা আমাদের আমাদের সবটা প্ল্যান হয়ে গেছে আর কি। প্ল্যান করে নিয়েছো এর মধ্যেই? আবার প্ল্যান করেই তো চলতে হয় জীবনে। গুড্ডির ট্রেনিং আছে, এরপরে তারপর চাকরিতে জয়েন করার আছে, সবটা মিলিয়ে আমরা এক প্রকার একটা প্ল্যানিং হয়েছে আমাদের। তাই এক্ষুনি আমরা কিছু ভাবছি না। এতে এত লজ্জা পাওয়ার কিছু নেই গুড্ডি। দেখ, আমি তো অনেক চেষ্টা করলাম, তো আমার কোল তো চিরকাল খালি রয়ে গেল। কোনদিন কিছু হবে কিনা সেটাও জানি না। তাই তোর কোলে যে বাচ্চাটা আসবে, তুই তাকে আমাকে দিয়ে দিস গুড্ডি। তুই চাকরি করতে যাস, আমি তোর বাচ্চাটাকে মানুষ করে দেবো। মিঠিদি, মিঠি, আবার তুমি মন খারাপ করছো? কেন মিঠিদি? এ বাড়িতে তো তার আগেই একটা বাচ্চা আসছে, তোমার বুঝি তার প্রতি কোনো দায়িত্ব নেই? কি করে বলবো বলো শিরিন? আমার দেওর আমাকে সেই দায়িত্ব পালন করতে দেবে কিনা সেটা তো জানি না। মানে যেভাবে আগলে রেখেছে তোমাকে, আমার খাওয়ানোর ওপর তো ভরসাই করতে পারছে না। নিজেই খাওয়াচ্ছে তোমাকে, এরপর হয়তো তুমিও বলবে যে তোমার বাচ্চাকে তুমি নিজেই খাওয়াবে, তুমি নিজেই তোমার কাছে রাখবে, অন্য কারোর কাছে দেবে না। গুড্ডি যে এই কথাটা বলবে না, তুমি শিওর? গুড্ডি গুড্ডি